আজকে নিয়ে এসেছি লীলা মজুমদারের আরেকটা গল্প, বনেদি ব্যাপার। শুরু করছি। আর আরেকবার বলে দিই, আপনি লীলা মজুমদার শুনতে ভালোবাসেন, মজার গল্প শুনতে ভালোবাসেন, ফলে নিচে ডেসক্রিপশন বক্সটা একবার অবশ্যই চেক করে নেবেন, ওখানে অনেক লিঙ্ক রয়েছে। আজকের গল্প বনেদি ব্যাপার। বনেদি বংশ বলতে সেকালে কি বোঝাতো তা এখনকার লোকেদের ধারণার বাইরে। আজকাল তো যে কোনো উপায়ে 2-1 কোটি টাকা করতে পারলেই দুর্বৃত্ত কি মুখ্যুদেরও লোকে সমাজের মাথায় করে রাখে। বনেদি শব্দের সেই ব্যবহার উঠে গেছে। বড়জোর বুনিয়াদি শিক্ষা বলে একটা কিছুর কথা শোনা যায়, কিন্তু যদ্দূর মনে হয় সে হলো পুরনো বনেদি আনার উল্টো, হাতে কাজকর্ম করবার ব্যাপার। কে না জানে, যারা হাতে কাজ করে, যাদের মাইনে দিয়ে খাটানো যায়, তারা কখনো সত্যিকারের বনেদি নয়। বনেদি হলো অনেক দিনের পুরনো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, টাকা কড়ি, নিদেন তার ধ্বংসাবশেষ বা অন্তত স্মৃতিটুকু লেগে থাকা একটা অবস্থা। নিজের বুদ্ধি বলে বা পরিশ্রমে টাকা রোজগার করে অজ্ঞাত কুলশীল যারা বড়লোক হতো, বনেদিরা মনে করতেন তাদের মধ্যে কেমন একটা লোভী ছোট লোকই ভাব আছে। কিন্তু কালে কালে কি না হয়, সেই আগেকার দিনের নীলের ব্যবহারই উঠে গেল। ব্যবসাদাররা চা বাগান কিনে নিল, অন্য সব খনি টনি কিনে নিল, জাহাজের যাত্রা পথ পাল্টে গেল, এমনকি জমিদারি প্রথা পর্যন্ত সরকার আইন করে তুলে দিল। হতে পারে ব্রিটিশরাই জমিদারির পত্তন করেছিল, তারা চলে গেলে আর জমিদারি কি থাকে। তাই নিয়ে রুমির ধান ঠাকুমার আক্ষেপের শেষ ছিল না। তাদের হলো গিয়ে বিখ্যাত বনেদি বংশ। রুমির হালচাল অসহ্য হয়ে উঠলে পর ধান ঠাকুমা ওকে 100 বার এই কথা মনে করিয়ে দিয়েছেন, কিন্তু কাকস্য পরিবেদনা। সে বলে, ও ঠাকুমা, জমিদারি গেছে, ধন সম্পত্তি গেছে, 3 পুরুষ আগের কথা ছাড়ো, বুড়ো ঠাকুরদার আমল থেকে কেউ একটা পয়সা ঘরে আনলো না, তবু সমানে ঘোড়দৌড় খেললো, মোসাহেব পুষলো, বোটে নৌবিহার করলো, পায়রা ওড়ালো, ঘুড়ি ওড়ালো, মামলা করলো, ওই করে ধন সম্পদের সঙ্গে বনেদি আনা ফুঁকে দিল, তুমি আর বলো না। তাই শুনে ধান ঠাকুমা চোটে লাল। এমএ পাশের মুখে এমন কথা আশা করিনি। কি যে বলিস, বনেদি আনা কখনো ফুঁকে দেওয়া যায়? সে তো রক্তে বয়। আর ধন সম্পদের কথাই যদি বলিস, মোটেই সব ফুঁকে দেয়নি, খুঁজে পেলে তবে তো ফুঁকবে। জানিস, সোনা বাঁধের এই রায়চৌধুরীরা নিজেরা কখনো বেআইনি কাজ করে হাত নোংরা করতো না। কেন করবে? তাদের মাস মাইনে করা, বংশ পরম্পরায় চোর বাটপার লেঠেল সেসব ছিল না। তারা প্রাণ দিয়ে মুনিবের সম্পত্তি রক্ষা করতো না। রুমি বলল, ছি, তুমি আমার গর্ব করে বলছো যে ওরা সম্পত্তি রক্ষা করতে প্রাণ দিত? অবাক হয়ে ধান ঠাকুমা বললেন, কেন? তাদের তো ওই কাজ। ওদের প্রাণের দাম কতটুকু তা জানিস? ঘর, খাই খরচা, বছরে 3খানা ধুতি আর মাসে 5টা টাকা। এদের শেষের মানুষটার নাম ছিল ঝানু সর্দার। তার যদি অমন ভুলো মন না হতো, আজ আমাদের অবস্থা অন্যরকম হতো রে। এর বেশি আর ধান ঠাকুমার মুখ থেকে বের করা গেল না। তার মেজাজ খিঁচড়ে গেছিল। আসলে তিনি রুমির ওপর এতটুকু সন্তুষ্ট ছিলেন না, অথচ সে তার একমাত্র দেওরের একমাত্র নাতনি, ফেলে তো দিতে পারেন না। বিশেষ করে সবাই যখন নাজেহাল হয়ে কলকাতা থেকে এতটা দূরে তার কাছেই ওকে সঁপে দিয়ে গেছে। আড়ালে সবাই যে তাকে রায়বাঘিনী বলে, এবং নিতান্ত অকারণেও বলে না, সেটা তার ভালো করেই জানা ছিল।
তাতে লজ্জিত হওয়া দূরে থাকুক, তিনি বেশ একটু গর্বই বোধ করতেন। সোনা বাঁধের জমিদারি উপে গেলেও 10 বিঘে জমি আর মাঝখানে পৈতৃক বাড়িটা তো আছে। যদিও শরিকদের মধ্যে যারা নিজেদের অংশ বেচে বুচে অন্যত্র চলে যায়নি, তাদের সকলের সঙ্গে সকলের কথা বন্ধ। অবশ্যই তার ফলে সকলেই যে যার নিজেরটুকু নিয়ে সুখে শান্তিতে থাকতো। বাস্তবিকই দুনিয়াতে একেবারে মন্দ বলে কিছু হয় না। একেবারে পূবের অংশের একতলা দোতলা নিয়ে 5টি ঘর, কলঘর, রান্নাঘর, ভাঁড়ার ঘর, মধ্যিখানের উঠোন আর পাঁচিলের বাইরে 2 বিঘে জমি দিয়ে ধান ঠাকুমার রাজ্য। তারই এক কোণে ঘর তুলে জগা মাঝি আর তার পরিবার থাকে। তারা খুশি মনে সব কাজ করে দেয়। জগার বউ চম্পার হাতের কাজ দেখতে হয়। কোথাও একটা কুটো পড়ে আছে, কেউ বের করুক তো। তবে রাতে তারা বড় বাড়িতে কিংবা রান্না বাড়ির অমন ভালো ঘরটাতে কিছুতেই শোবে না। নাকি সূর্যি ডোবার পর এসব জায়গা খুব ভালো নয়, তফাতে থাকাই ভালো। এসব কথা শুনলে গা জ্বলে যায়। ধান ঠাকুমার শ্বশুরদের 14 পুরুষের বসত বাড়ি, সেটা হলো মন্দ? আর মুনিশের তৈরি খোড়ো ঘর, সেই যদি ভালো মনে হয় তো সেখানেই থাক না। বড় ফটকে 5 শরিকের চাঁদা করা দারোয়ান, তারা পাকা ঘরে 24 ঘন্টা হাজির থাকে। অবশ্যই হতে পারে বেশিরভাগ সময় ঘুমন্ত অবস্থায়। তা হলো পূবের এই সবচাইতে ভালো অংশটাই পড়েছে ধান ঠাকুমাদের ভাগে। তিনি সেটা একা আগলান। তবে ঠিক একাও নয়, কারণ বিশাল দৈত্যের মতো চেহারা, বাজের মতো গর্জন, কিন্তু নিরামিষাশী আর একটু ভীতু প্যাটার্নের বাঘা কুকুরটা তাকে পাহারা দেয়। তাছাড়া কলকাতা থেকে মাঝে মাঝেই 2-একটা বেয়াড়া অবাধ্য নাতনি কি পুতনি তার অতিথি হয়। তারা যতই তেঁদোড় হোক না কেন, মাস 2-এর মধ্যে পোষ মানা বেড়াল ছানা বনে গিয়ে সুরসুর করে ছাদনা তলায় হাজির হয়ে মা বাপের পছন্দ করা বরের গলায় মালা দিয়ে সারা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটায়। তবে বর্তমান সদস্যা রুমি কিঞ্চিত অন্য ধাতু দিয়ে তৈরি। এর ওপর জবরদস্তি চলবে না, তাতে আরও বিগড়ে যাবে। হয়তো পালাবে, অন্য বুদ্ধি করতে হবে। সেদিন সারা সন্ধে হাঁড়ি মুখ করে রুমি বসেছিল। রাতে খায়ওনি, কথাও বলেনি। নাকি আক্কেল দাঁত উঠছে তার, ব্যথার চোটে প্রাণ গেল। ধান ঠাকুমা বললেন, ও এই, আমি বলি না জানি কি, শোন, একটা ধারালো মিছরির টুকরো দিয়ে ওইখানে ওই মাড়িটা চিরে দিলেই দাঁতও বেরুবে, জ্বালাও জুড়ুবে। বলিস তো একটু আনি। কাষ্ঠ হেসে রুমি বলল, তাহলে আমার ভাই বুড়োই বা মন্দ কি বলেছিল? কোন ইংরেজি বইতে নাকি আছে 1 গাল ঠান্ডা জল মুখে নিয়ে উনুনের ধারে বসে থাকতে হবে, আর জল যখন টকবক করে ফুটবে তখন ব্যথাও পালাবে। যাও, আমাকে বিরক্ত করো না বলছি। এই বলে পাশ ফিরে শুয়ে রইল। নির্ঘাত একটা খারাপ কিছু ঘটেছে ভেবে বাঘাও ধান ঠাকুমার খাটে উঠে অর্ধেকটা জায়গা জুড়ে তার পিঠে কালো হাঁড়ির মতো মুখটা গুঁজে ফোঁস ফোঁস শব্দ করতে লাগলো। চিন্তার চোটে ধান ঠাকুমার চোখ থেকে ঘুম ছুটে গেছিল। রুমির বাবা ওকে পৌঁছে দিতে এসে বলে গিয়েছিল, দেখো, ডাক্তারি করি, কিন্তু এই প্রেমের ব্যামোর ওষুধ আজও শিখতে পারলাম না। ধমকে ধামকে কিছু হলো না, বুঝিয়ে সুঝিয়েও কিচ্ছু করা গেল না। কি না, ওই পঞ্চু রাস্কেলকে ছাড়া নাকি কাউকে বিয়ে করবে না। পঞ্চু, বুঝলে তো, দাদুর সরকার মশাইয়ের নাতির নাতি। হ্যাঁ? এই অবধি শুনে ধান ঠাকুমার হাত পা এলিয়ে গিয়েছিল। তাতে রুমির বাবা আরো রেগে বলল, ওসব বড় মানুষই রাখো ধামু। ধান ঠাকুমা কাঁপা গলায় বললেন, হ্যাঁ রে, ওর বাবা না ধোপা না স্কুল মাস্টার না কি যেন হয়ে গেছেন না?
হ্যাঁ, নয়তো কি বলছি, মেশিন দিয়ে কাপড় কাচে, হাজার হাজার টাকা কামায়, বাড়ি করেছে, গাড়ি কিনেছে, ব্যাস হয়ে গেল। রায় চৌধুরী বংশের মেয়ে, তাছাড়া কাউকে বিয়ে করবে না। তুমি দেখো কি করতে পারো। এই বলে রুমির বাবা চলে গেলে ধান ঠাকুমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি গজালো। বিকেলে রুমি বলেছিল, ঠাকুমা, বাবা বোধহয় তোমার কাছে পঞ্চুর নামে 7 কাহন গেয়ে গেল, তাই না? আর তুমিও তাকে একবারও চোখে না দেখে মনে মনে মার মূর্তি হয়ে উঠেছ। জানো, সে বিকম পাস, দেখতে বাবার চেয়ে 100 গুণে সুন্দর, স্বজাতি। তোমাদের কিসের এত গর্ব বুঝি না, বনে দিয়ানা চোটে তো ভিটে ঘুঘু চড়ছে। বলে রুমি কেঁদে ফেলেছিল। তাই দেখে ধান ঠাকুমা গোলে জল, বলে বসলেন, আহা, আমি মার মূর্তি হব কেন? তোর সঙ্গে একটা রফা করি, শোন। সেই যে আমার দিদি শাশুড়ি, 2 লাখ টাকার গয়না, পাছে দাদু ফটকা খেলে ফুঁকে দেন, তাই ঝানু সর্দারকে দিয়ে নিজেদের সিন্দুক ভাঙিয়ে চুরি করিয়েছিলেন। কিন্তু তারপর ঝানু সর্দার সেগুলো কোথায় যে লুকিয়ে রেখেছিল সে কথা সে আর কিছুতেই মনে করতে পারল না। দাদা শ্বশুর তো বাড়িটাকে সরু চিরুনি দিয়ে আঁচড়ে ফেলেছিলেন, এক কণা সোনা দানা খুঁজে পাননি। পুকুর, কুয়ো, পাতকো কিছু ছাঁচতে বাকি রাখেননি, সব বৃথা। তাতে অবশ্যই সেই ঠাকুমা খুশি না হয়ে পারেননি। কিন্তু ধানু সর্দার ভুলে গেল তো ভুলেই গেল, সে আর পাওয়াই গেল না। আসল ব্যাপার কেউ জানতেও পারল না। আরো 15 বছর ঝানু সর্দার এখানে চাকরি করেছিল, তারপরে ছেলের কাছে গিয়ে সে মল। সে নিজে যে সরায়নি তাতে সন্দেহ নেই, কারণ ওই ছেলেও যে গরিব সেই গরিবই রইল। শোন রুমি, এখন তোর সাহায্যে যদি সেই 2 লাখ টাকার গয়না উদ্ধার হয়, তাহলে আমি বাধা দেওয়া দূরে থাকুক, নিজে উদ্যোগী হয়ে ওই 50 সঙ্গেই তোর বিয়ে দেব। রুমি বলল, পঞ্চা না, পঞ্চু। পঞ্চা কি বিশ্রী শুনতে। তারপর থেকেই সেই যে গুম হয়ে বসলো, সেদিন আর ও বিষয় কোনো কথা হলো না। ধান ঠাকুমাও মনে মনে হেসেছিলেন, খুঁজে দেবে না আরো কিছু, 3 পুরুষে কেউ পেল না, আর উনি দেবেন। হ্যাঁ। ধান ঠাকুমার রাতের ঘুম সেই রাতে বারবার ভেঙে যাচ্ছিল, অর্থাৎ কিনা আশেপাশে চোর ছ্যাঁচড়রা ঘোরাঘুরি করছে। তার ঠাকুমারও শরীরে ধানি লঙ্কার তেজ, ভয় ডর বলে কিচ্ছু ছিল না তার। তাকের ওপর থেকে দাদা শ্বশুরের মস্ত সেগুন কাঠের মুগুরটা তুলে হাতে নিয়ে চানের ঘরের বাইরে লোহার ঘোরানো সিঁড়ি বেয়ে পা টিপে টিপে অর্ধেকটা নেমে দেখেন, যা ভেবেছিলেন ঠিক তাই। কে একটা ভূষুণ্ডে কাগের মতো চেহারা, খাড়া খাড়া চুলওয়ালা রোগা পটকা লোক গুঁড়ি মেরে রান্নাঘরের কোণা ঘুরে সাবধানে এগুচ্ছে। তাকে চিনতে ধান ঠাকুমার 1 সেকেন্ডও সময় লাগলো না। যদিও 70 বছর দেখেননি, বিটলে বদমাসটার শুঁটকো চেহারা এতটুকু টসকায়নি। তাকে দেখেই ঠাকুমার সর্বাঙ্গ জ্বলে গেল। অগ্রপশ্চাৎ না ভেবে লোহার সিঁড়ি ছেড়ে, তো বেড়ে ঝানু সর্দার, কথায় বলে না দুষ্কৃতকারীরা বারে বারে অকুস্থলে ঘুরে ফিরে আসে, এবারে কেমনে পালাস দেখবো, এই বলে মুগুর নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লেন। বল হতভাগা বল, গয়নার বাক্স কোথায় লুকিয়েছিস? সে মিনমিনে গলায় 2-1 বার কি বলবার চেষ্টা করেছিল, কিন্তু ধান ঠাকুমা তাকে এমনি জাপটে ধরেছিলেন যে গলা দিয়ে স্বর বেরুলো না। আর একটু হলেই সর্বনাশ হয়ে যেত। তার তেল চুকচুকে শরীরটা আর একটু হলেই হাত ফসকে বেরিয়ে যেত, যদি না ঠিক সেই মুহূর্তে চেন বাঁধা বাঘাকে নিয়ে দুদ্দার করে রুমিও এক একবারে 2টো করে সিঁড়ি টপকে এসে পৌঁছতো। আর বাঘার
সে কি বাড়ি কাঁপানো বেঘোর ডাক, সঙ্গে সঙ্গে চেনের আগায় লাফঝাঁপ। ঝানু সর্দার লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়ে কেঁদে বলল, দোহাই দিদি, ওনাকে ছাড়বেননি, আমি গয়নার বাক্সটাই খুঁজে দিতে এইছি, একদিন বাদে আমার মনে পড়েছে। হ্যাঁ, আর এগোবেননি, এই কাঠের গোঁজ দিয়ে এক্ষুনি বের করে দিচ্ছে, ওই ওই শিকলটা ছিঁড়ে যাবে না তো? রুমির হাসি পেল। বেচারা বেজায় ভয় পেয়েছে। তা পাবে না, ওই তো চিমড়ে চেহারা, তাই ঠাকুমা এমনি চিপকে দিয়েছে যে নাকটা বোধহয় সামান্য জখম হয়েছে, তাই কথাগুলো খোনা খোনা শোনাচ্ছে। তার উপরে বাঘার এই গর্জন, আরে বাঘাকে কি ছাড়া যায় নাকি? সে তো অচেনা লোক দেখলে ভয়েই আধমরা। কিন্তু রুমি মুখে বলল, তোমার কোনো ভয় নেই বাবা, ওকে ছাড়ছি না, ছাড়লে সর্বনাশ করবে। তা তো করবেই। 3 লাফে ঠাকুমার মাথার ওপর দিয়ে সিঁড়ি ডিঙিয়ে শটাং ঠাকুমার খাটের তলায় ঢুকবে। ঠাকুমা নিজে তো সিঁড়ির তলার ধাপে বসে হাঁ করে ঝানু সর্দারের দিকে তাকিয়েছিলেন। রান্নাঘরের দোরে এই বড় তালা ঝুলছে, বোধহয় সেটা খুলে দেওয়া দরকার। চাবিটা ঠাকুমার কোমরে একগোছা মাদুলির সঙ্গে বাঁধা ছিল। রুমি কিছু বলবার আগেই দরজা খুলে রান্নাঘরের পাকা ছাদের তলায় কার্নিশে আড়াল করা ধোঁয়া বেরুবার যে ঘুলঘুলি, তারই একটাতে ঝানু কোনোই অবধি হাত ঢুকিয়ে মনে হলো একটা ছোট তাকের মতো কিছু থেকে একটা ছোট্ট কাঠের বাক্স বের করে রুমির পায়ের কাছে ফেলল। তারপর বলল, বড় কথা বললেন, ওইটা বের করে দিয়ে আয় রে ঝানু, ওর জন্য পুতনিটার বে আটকাচ্ছে, এ বে বড় সুখের কারণ হবে, তাই তেনার আশীর্বাদ নেনি। এই বলে ঠিক মনে হলো শূন্য থেকে একটা ফুল ধরে বাক্সটার ওপর ফেলল। চোখ নামিয়ে হয়তো আধ মিনিট সেই দিকে তাকিয়ে ছিল রুমি। চোখ তুলে ঝানু সর্দারকে আর দেখতে পেল না। ধানি ঠাকুমাও এদিকে কোন সময় মুচ্ছ গেছিলেন। আর বাঘা যেই টের পেয়েছে রুমি চেনটাতে একটু ঢিলে দিয়েছে, অমনি ওর হাত থেকে চেন নিয়ে দাঁতে কামড়ে ধরে 3 লাফে দোতলায় উঠে শটাং ঠাকুমার খাটের তলায়। এসব বিষয়ে যখন খেয়াল হলো, রুমি তো অবাক। এদের এত ভয় কিসে? বাক্সটা আর ফুলটা কপালে ঠেকিয়ে দেবতাকে কৃতজ্ঞতা জানিয়ে আগে সেগুলোকে ওপরে রেখে এলো। তারপর 1 গেলাস জল নিয়ে আবার নিচে এসে ঠাকুমার মুখে ছিটোতেই তিনি উঠে বসে কেন জানা নয় রুমিকে বুকে ছড়িয়ে ধরে বললেন, এতক্ষণে সব বুঝলাম। শোন, দিদি শাশুড়ির উইলে এই গয়নার বাক্স আমি পাই, আমি ওগুলো তোর বিয়ের উপহার দিলাম। শোন, ওই পঞ্চুকে ডেকে পাঠা। রুমি খুশির চোটে কেঁদে ফেলল। ধানি ঠাকুমা তার কথা রেখেছিলেন। তার কথায় বাড়ি শুদ্ধ সকলে তাদের আপত্তি তুলে নিয়েছিলেন। সোনাবাঁধের এই পৈতৃক বাড়িতেই বিয়ে হয়েছিল। শরিকরা সকলে যোগ দিয়েছিলেন, এমনকি বাঘার পর্যন্ত স্বভাবের উন্নতি দেখা গেছিল। আজকাল বাড়িতে ঠাকুমার অনুমতি ছাড়া যদি কেউ আসে, সঙ্গে সঙ্গে খাটের তলায় ঢুকে গর্জন না করে একেবারে নিঃশব্দে তেড়ে যায়। অনেকে অবশ্য বলে একে উন্নতি বলে নাকি। গল্পটা এখানেই শেষ। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আপনার সাজেশন বা মতামত নিচের কমেন্ট বক্সে পেলে আমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ।